ভিউয়ার আসসালামু আলাইকুম। লার্নিং লার্ন একাডেমির পক্ষ থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বরাবরের মতো আজকেও আমরা নতুন একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা আশা করি মন দিয়ে ভিডিওটা দেখবেন। আপনাদের আহ, খুবই উপকার হবে। আমাদের এই ভিডিওগুলো সচরাচর ব্যাংকার, কমার্শিয়ালস, কাস্টম অফিসিয়ালস, সেন্ট্রাল ব্যাংক অফিসিয়ালস এবং যারা ব্যবসা বাণিজ্য করেন, বিশেষ করে আমদানি রপ্তানি বাণিজ্যে যারা জড়িত, তাদের জন্য খুব উপকারী। লার্নিং লার্ন একাডেমির অনেকগুলো ভিডিও আছে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আসলে আপনাদের দৈনন্দিন কাজকর্মের অনেকগুলো সহায়তা আমাদের ভিডিওর মাধ্যমে পেতে পারেন। তো আমরা শুরু করি আমাদের আজকের বিষয়, যে আমরা স্থানীয় মুদ্রায় ফরেন কারেন্সি এলসি সেটেল করা যাবে কিনা। বাংলাদেশে আমরা স্থানীয় ফরেন কারেন্সি এলসি খুলি বৈদেশিক কোনো সাপ্লায়ারের কাছ থেকে কোনো পণ্য দ্রব্য কেনার জন্য। ঋণপত্র বা ঋণপত্র ছাড়াও যদি সেলস কন্ট্রাক্টের মাধ্যমে আমরা আমদানি করি, বৈদেশিক মুদ্রায় কিন্তু এগুলো কিনতে হবে। বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনে স্থানীয়ভাবে ক্রয় বিক্রয় করতে হয় কিন্তু স্থানীয় মুদ্রায়, মানে টাকায়। তাহলে আমরা স্থানীয়ভাবে কোনো র মেটেরিয়ালস, কাঁচামাল কেনার জন্য আমরা বৈদেশিক মুদ্রায় এলসি এলসি স্থাপন করি। এটা আমাদের দেশের স্পেশালাইজড একটা রেগুলেশনস, শুধু এক্সপোর্টারদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। যারা বাংলাদেশের রপ্তানিকারক, যারা বিদেশে রপ্তানি করেন, তাদেরকে স্থানীয়ভাবে যেসব ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা প্রচ্ছন্ন রপ্তানিকারক আছেন, তাদের কাছ থেকে এবং প্যাকিং ম্যাটেরিয়াল কেনার জন্য বৈদেশিক মুদ্রা আইনকে উম, কিছুটা সংশোধন করে এই সুযোগটা দেওয়া হয়েছে আমাদের দেশের রপ্তানিকারকদের জন্য। কিন্তু মানে স্থানীয়ভাবে আপনি ক্রয় বিক্রয় করবেন কিন্তু স্থানীয় টাকায়, মানে বাংলা টাকায়। কিন্তু স্থানীয়ভাবে যদি আপনি র মেটেরিয়াল কেনেন, তাহলে আপনাকে বৈদেশিক মুদ্রায় র মেটেরিয়াল কেনার সুযোগ দেওয়া হয়েছে। স্থানীয়ভাবেও তো কেনার সুযোগ দিতে পারতো, কিন্তু বৈদেশিক মুদ্রায় দিচ্ছে কেন? বৈদেশিক মুদ্রায় দিচ্ছে এই কারণে, কারণ রপ্তানিকারকের আয় হচ্ছে বৈদেশিক মুদ্রায়, এবং সেই মুদ্রাটা দিয়েই কিন্তু আপনি স্থানীয়ভাবে কিনতে পারবেন। যদি একজন রপ্তানিকারকের সমস্ত রপ্তানির প্রসিডস বা রপ্তানির আয় যদি বাংলাদেশে প্রথম আসে, আমরা যদি সেটাকে যদি ভেঙে টাকায় কনভার্ট করে ফেলি, তাহলে সে যে স্থানীয়ভাবে র মেটেরিয়াল প্রকিউর করছে, তাহলে স্থানীয় র মেটেরিয়াল প্রকিউরমেন্ট বাবদ যে এলসি, অথবা বিদেশ থেকে বৈদেশিক মুদ্রায় যে এলসি পেমেন্ট, সেটা তো আবার তাকে ফরেন কারেন্সি সেটেল করতে হয়, এবং তখন আবার বৈদেশিক মুদ্রা কেনার জন্য সে টাকাকে ডলারে বা বৈদেশিক মুদ্রায় কনভার্ট করতে হয়। এই জিনিসটা কিন্তু তাদের জন্য একটা কাম্বাসাম হয়ে যায়, অর্থাৎ এক্সচেঞ্জ লস এবং গেইনের মুখোমুখি হতে হয়। আমরা একটু দেখি আমাদের পরবর্তী স্লাইডগুলোতে, জিনিসটা আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে। দেখেন, বাংলাদেশে ইনল্যান্ড ব্যাক টু ব্যাক আছে, অর্থাৎ আপনি স্থানীয়ভাবে ইনল্যান্ড ব্যাক টু ব্যাক খুলে আপনি র মেটেরিয়ালস বা প্যাকিং মেটেরিয়ালস কিনতে পারবেন। এখন ইনল্যান্ড ব্যাক টু ভ্যাকেন্সিটা কি? ইনল্যান্ড ব্যাক টু ভ্যাকেন্সি হচ্ছে যে আপনি একজন রপ্তানিকারক, বিদেশি কোনো অর্ডার পেয়েছেন, অর্ডারটা এক্সিকিউট করার জন্য আপনাকে কাঁচামাল কিনতে হবে, এবং কাঁচামালটা আপনি দুই সোর্স থেকে কিনতে পারেন, স্থানীয় সোর্স থেকে, বৈদেশিক সোর্স থেকে। বৈদেশিক সোর্স থেকে যদি কেনেন, অবশ্যই বৈদেশিক মুদ্রা আপনাকে এলসি করতে হবে। স্থানীয় সোর্স থেকে যদি কিনেন, আপনি টাকায় এলসি করতে পারেন, কিন্তু টাকায় এলসি করলে যাদের কাছ থেকে কিনবেন তারা তো টাকা এলসি রিসিভ করবে না, কারণ তারা আবার বৈদেশিক মুদ্রা ক্রয় করে ফরেন কারেন্সিতে। তাহলে তাদের ওই ফরেন কারেন্সিতে যে পেয়েবলস, ওটা সেটেল করার জন্য আপনার কাছ থেকে টাকা নিলে তার লস হবে। সেই কারণে সে আপনার কাছ থেকে বৈদেশিক মুদ্রায় এলসি চায়, এবং বৈদেশিক মুদ্রায় তার রিসিভেবলটা চায়। সোজাসুজি কথা হচ্ছে, একজন এক্সপোর্টারের যদি ফরেন কারেন্সিতে পেয়েবলস থাকে, তাহলে তার রিসিভেবল হবে অবশ্যই ফরেন কারেন্সি। কারণ পেয়েবলসটা যদি ফরেন কারেন্সি হয়,
সেটার এগেনস্টে যদি রিসিভেবলটা বাংলা টাকা হয়, তাকে কিন্তু আবার টাকা দিয়ে ফরেন কারেন্সি কিনতে হবে, তখন তার এক্সচেঞ্জ লসের মুখোমুখি হতে হবে। অতএব এই যে এক্সপোর্ট যারা করেন, তাদের পেয়েবলস, রিসিভেবলস দুটোই হবে ফরেন কারেন্সিতে। এটা হচ্ছে বাংলাদেশের আইন, বাংলাদেশের নিয়ম কানুন। অর্থাৎ আপনি যদি আপনার রিসিভেবলস এবং পেয়েবলস দুটোই হবে ফরেন কারেন্সিতে, কারণ আমাদের দেশে আইন হচ্ছে যে যত ধরনের ব্যাক টু ব্যাক এলসি বা র মেটেরিয়াল প্রকিউরমেন্টের জন্য এলসি করবা, এগুলো সেটেলমেন্ট হবে অবশ্য তোমার এক্সপোর্ট প্রসেস থেকে। এখানে ব্যাংক তার নিজস্ব সোর্স থেকে কোনো টাকা এখানে দিবে না, অর্থাৎ এক্সপোর্ট প্রসিড আর্ন করবে, সেই এক্সপোর্ট প্রসিড থেকে র মেটেরিয়াল কিনতে হবে। অর্থাৎ রিসিভেবল দিয়ে পেয়েবল সেটেল করতে হবে। রিসিভেবল যদি ফরেন কারেন্সিতে হয়, আপনার পেয়েবলসও ফরেন কারেন্সি সেটেল করতে হবে। এটা যদি উল্টাভাবে বলি, পেয়েবলস যদি ফরেন কারেন্সিতে হয়, আবার রিসিভেবল হবে ফরেন কারেন্সিতে। তাহলে আমরা দেখি ইনল্যান্ড ব্যাক টু ভ্যাকেন্সি কারা কারা করতে পারে। ইনল্যান্ড ব্যাক টু ভ্যাকেন্সি করতে পারে যাদের লোকাল ম্যানুফ্যাকচারার কাম সাপ্লায়ার, হুম, যাদের বন্ডেড ওয়ারহাউস লাইসেন্স আছে, এবং এইটা একটা অবশ্যই মাস্টার এলসের এগেনস্টে, অর্থাৎ বৈদেশিক কোনো অর্ডার আপনি পেয়েছেন, সেটার এগেনস্টে র মেটেরিয়াল কিনবেন, সেই জন্য আপনাকে ইনল্যান্ড ব্যাক টু ভ্যাকেন্সি খোলার সুযোগ দেওয়া হয়েছে। ব্যাক টু ভ্যাকেন্সির এগেনস্টেও আপনি ইনল্যান্ড ব্যাক টু ভ্যাকেন্সি করতে পারবেন। আপনি একটা ডিমড এক্সপোর্টার, আপনি একটা ব্যাক টু ভ্যাকেন্সি পেয়েছেন, সেইটাকে আপনি আবার এক্সপোর্ট এলসি ধরে আপনি আবার র এবং প্যাকেট মেটেরিয়াল কিনতে পারেন, সেটা আবার ব্যাক টু ব্যাক এলসি খোলে। ব্যাক টু ব্যাক এলসির এগেনস্টে স্থানীয় ব্যাক টু ব্যাক এলসি এগেনস্টে আবার স্থানীয় ব্যাক টু ব্যাক এলসি করা যায়। তাহলে এক্সপোর্টার যাদের বন্ড লাইসেন্স নাই, তারাও কিন্তু ফরেন কারেন্সিতে এলসি খুলতে পারবে। এটা ব্যাক টু ব্যাক এলসি না, এটা ফরেন কারেন্সি এলসি। তা ব্যাক টু ব্যাক এলসি খোলার জন্য ম্যান্ডেটরি হচ্ছে বন্ড লাইসেন্স। তাহলে এটাকে আমরা ব্যাক টু ব্যাক এলসির নাম দেবো না, সেটা ফরেন কারেন্সি এলসি, কিন্তু এখানেও ফরেন কারেন্সি এলসি খুলতে হবে। তাহলে লোকাল ব্যাক টু ব্যাক এলসি বলেন, লোকাল ফরেন কারেন্সি এলসি বলেন, এগুলো পাবে অবশ্যই, এগুলোর বেনিফিশিয়ারি হবে অবশ্যই সাপ্লায়ার কাম ম্যানুফ্যাকচারার। এখন কোনো যে ট্রেডার আছে, যে তার ফ্যাক্টরি নাই কিন্তু সে মার্কেট থেকে কিনে সাপ্লাই করে, সে কিন্তু আপনার ফরেন কারেন্সিতে এলসি পাবে না সে। কেননা তার ফরেন কারেন্সিতে এলসি পাওয়ার জন্য এলিজিবিলিটি হচ্ছে তার ম্যানুফ্যাকচারার কাম সাপ্লায়ার হতে হবে। এখন সেই যে ট্রেডার, এই জন্য আমাদের লোকাল রেগুলেশন বলছে লোকাল কারেন্সিতে তাকে এলসি দিতে হবে। এই হচ্ছে আমাদের লোকাল এলসির বা লোকাল ব্যাক টু ব্যাক এলসি বা ইনল্যান্ড ব্যাক টু ব্যাক এলসি বা ইনল্যান্ড ইম্পোর্ট এলসির মোটামুটি একটা স্ট্রাকচার। এখন আমরা দেখি, তাহলে এই যে আমি একটু আগে বলেছি যে আপনার পেয়েবলস যদি ফরেন কারেন্সিতে হয়, আবার রিসিভেবলস হবে ফরেন কারেন্সি। এই কথাটা আমি কোত্থেকে বললাম? তার সূত্র হচ্ছে যে বাংলাদেশের এক্সপোর্ট প্রসিড বাইরে থেকে আসলে সেগুলো দিয়েই কিন্তু লোকাল ব্যাক টু ব্যাক এলসির পেমেন্টটা সেটেল করবেন ফরেন কারেন্সিতে। আপনি এটাকে ভাঙিয়ে টাকায় করতে পারবেন না। টাকায় যদি করেন, যার যে লোকাল বেনিফিশিয়ারি, তার পেয়েবলসও কিন্তু ফরেন কারেন্সিতে, তাহলে সে তার এই সাপ্লাই চেইনটাতে বড় ধরনের একটা ডিসরাপশন হবে। তাহলে আমরা দেখি যে লোকাল কারেন্সিতে যদি আমরা যদি পেমেন্ট দেই ফরেন কারেন্সি এলসির বা ইনল্যান্ড ফরেন কারেন্সি ব্যাক টু ব্যাক এলসি বা ইম্পোর্ট এলসির, তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি কি? প্রথমে দেখেন রেগুলেটরি ভায়োলেশন। কারণ আপনাকে বলেছে যে আপনি এক্সপোর্ট করবেন, প্রসিড আনবেন, প্রসিড এনে আপনার র মেটেরিয়াল পেমেন্ট সেটেল করবেন ফরেন কারেন্সিতে। তাহলে আপনি যদি লোকাল কারেন্সিতে পেমেন্ট সেটেল করেন, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আপনার এক্সপোর্ট হয়নি, আপনি ফরেন কারেন্সি পাননি, আপনি বাংলা টাকা দিয়ে সেটেল করেছেন। আপনার র মেটেরিয়ালস এর হয়ার অ্যাবাউটস কোথায়? রেগুলেটর এই প্রশ্ন করতেই পারে। কারণ আপনি যে র মেটেরিয়াল হয় আপনি এক্সপোর্ট করেছেন, প্রসিড আনেন নাই, এখানে মুদ্রা পাচার হয়েছে। মানে বাংলাদেশের আইন অনুযায়ী এক্সপোর্ট করে প্রসিড না আনা, এটা কিন্তু মুদ্রা পাচার। অতএব আপনি যদি লোকাল কারেন্সিতে পেমেন্ট সেটেল করেন, তাহলে এখানে রিস্কটা কোথায়? প্রথম রিস্কটা হচ্ছে যে ফরেন কারেন্সি আপনি এক্সপোর্ট করেছেন, প্রসিড আনেন নাই, এটাও হতে পারে, এটা মনে করতে পারে রেগুলেটর। আবার আপনি এক্সপোর্ট করেননি, নাও হতে পারে এক্সপোর্ট, বায়ার না নিতে পারে, স্টাক আপ হতে পারে, শিপমেন্ট ডিলে হতে পারে। সেই ক্ষেত্রে আপনি ফোর্স লোন করে বাংলা টাকা দিয়ে সেটেল করেছেন। এবং সেই ক্ষেত্রে একটা অ্যানোমালিস হচ্ছে যে আপনি ফোর্স লোন করে বাংলা টাকায় কিন্তু ইম্পোর্ট পেমেন্ট সেটেল করতে পারছেন না, আপনাকে ডলারে সেটেল করতে হবে। কারণ না হলে যে আপনার কাছে সেল করেছে, যে লোকাল বেনিফিশিয়ারি, তার পেয়েবলস হচ্ছে ফরেন কারেন্সিতে।
অতএব তার সাপ্লাই চেইনটা, ফরেন কারেন্সি সাপ্লাই চেইনটা একটু ডিসরাপ্টেড হচ্ছে, রেগুলেশন ভায়োলেশন হচ্ছে। তাহলে আমাকে রেগুলেটরি কনটেক্সট থেকে কিন্তু আমাকে ফরেন কারেন্সি ইনল্যান্ড এলসি বা ইংল্যান্ড ব্যাক টু ব্যাক এলসি বা ইনল্যান্ড ইম্পোর্ট এলসি আমরা কিন্তু ফরেন কারেন্সিতে সেটেল করতে হবে। কারণ আমার সোর্স হচ্ছে ফরেন কারেন্সি এক্সপোর্ট প্রসেস। অত রিসিভেবল যদি আমার এক্সপোর্ট প্রসেস ফরেন কারেন্সিতে হয়, তাহলে আমাকে সেটেল করতে হবে ফরেন কারেন্সিতে। এটা হচ্ছে রেগুলেশন। সাপ্লায়ার রিস্ক, সাপ্লায়ার একটা রিস্কের মধ্যে পড়ে যায়। কারণ আমি যদি বাংলা টাকা রিসিভ করি, তাহলে আমার পেয়েবলস তো, আমি তো র মেটেরিয়াল কিনেছি ফরেন কারেন্সিতে, আমার পেয়েবলস পড়ে আছে ফরেন কারেন্সিতে। অতএব আমাকে এক্সচেঞ্জ লসের মুখোমুখি হতে হবে, এই রিস্কটা সাপ্লায়ারকে নিতে হচ্ছে। অতএব সাপ্লায়ার যারা বাংলা টাকা অ্যাকসেপ্ট করছেন, আপনাদেরকে এটা চিন্তা করতে হবে। কারণ যখন আপনি বাংলা টাকা রিসিভ করছেন ইনস্টেড অফ ফরেন কারেন্সি, তাহলে আপনি যে ব্যাংকের পেয়েবল সেটেল করবেন, তাকে, সে কিন্তু আপনার এই পেবল সেটেল করার জন্য টাকা দিয়ে ডলার কিনতে হবে বা ফরেন কারেন্সি কিনতে হবে, যেটা কিন্তু রেগুলেশন অ্যালাউ করে না। কারণ সে আপনাকে প্রশ্ন করবে যে আপনি যে আমার এখানে পেবল সেটেল করেছেন, কথা ছিল আপনি এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট প্রসিড আসবে ফরেন কারেন্সিতে, এবং সেগুলো দিয়ে আমি সেটেল করবো। আমাকে বাংলাদেশ ব্যাংক বলেছে আমার পকেট থেকে কোনো ডলার বা টাকা খরচ করা যাবে না, অতএব আপনার এক্সপোর্ট প্রসিড দিয়ে আপনি সেটেল করবেন। অতএব সেই ক্ষেত্রে ব্যাংকের ট্রেজারি তাকে এই প্রশ্নের মুখোমুখি করতে পারে যে আপনি ফর এক্সপোর্টার, বন্ডেড ওয়ারহাউস হোল্ডার, এবং অথবা আপনার সাথে কথা ছিল ফরেন কারেন্সি আপনার রিসিভেবল, সেটা দিয়ে সেটেল হবে। অথবা আমার কাছে এখন ডলার নাই, আমি ডলার দিতে পারবো না, আপনি টাকা দিয়ে ডলার বা ফরেন কারেন্সি পেয়েবল সেটেল করতে পারবেন না। এই রিস্কটা কিন্তু সাপ্লায়ারকে নিতে হয়। এবং রিস্কটা কিন্তু আস্তে আস্তে বেনিফিশিয়ারি বা সাপ্লায়ার দিকে শিফট করে। এটা কিন্তু খুবই মারাত্মক। এবং যারা এক্সপোর্টার আছেন, তারা সেল করার সময়, সেলস কন্ট্রাক্ট করার সময় আমরা করছি ফরেন কারেন্সিতে কিন্তু পাচ্ছি লোকাল কারেন্সি, এই জিনিসটা অ্যাকসেপ্ট করার আগে আমাকে শতবার চিন্তা করতে হবে। যেমন আপনি একজন এক্সপোর্টার, আপনি এক্সপোর্ট করার সময় পেয়েবলস, আপনার পেয়েবলস, আপনার রিসিভেবলস ফরেন কারেন্সিতে, পেয়েবলস ফরেন কারেন্সিতে, অথবা আপনার রিসিভেবলসটা আপনি কাউকে, কারো কাছে হেজিং করেছেন ফরেন কারেন্সিতে, তাহলে আপনার হেজিং এফেক্টিভনেস কমে যাবে। তাহলে আপনি যে ফরওয়ার্ড কন্ট্রাক্ট করেছেন, একটা রিসিভেবল পাবেন কিছুদিন পরে, এবং সেইটার বেসিসে আপনি একটা পেয়েবলস কারোর সাথে একটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট করে ফেলেছেন, সেই ক্ষেত্রে যদি টাকায় পান, তাহলে ফরওয়ার্ড কন্ট্রাক্টটা, ফরেন কারেন্সি ফরওয়ার্ড কন্ট্রাক্টটা আপনি ফরেন কারেন্সি সেটেল করতে পারছেন না। এটা একটা বড় ধরনের লসের মুখোমুখি আপনাকে পড়তে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রেপুটেশনাল লস। আমি ফরেন কারেন্সিতে এলসি করছি, কিন্তু আমি পেমেন্ট করছি আপনার লোকাল কারেন্সিতে। ইন ফিউচার আমার বিজনেস নষ্ট হবে, আমার সাপ্লায়ার আমার উপর কনফিডেন্স পাবে না, এবং এই 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 বিষয়টা মাথায় রাখতে হবে। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে ইনকনসিস্টেন্সি ইন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ম্যানেজমেন্ট। এই যে এত সুযোগ সুবিধা দিচ্ছে, বন্ডেড ওয়্যার হাউস ফ্যাসিলিটি, ডিউটি ফ্রি ইম্পোর্ট ফ্যাসিলিটি, এগুলো কেন দিচ্ছে গভর্নমেন্ট? দিচ্ছে আমার ফরেন কারেন্সি আর্নিংস হবে সেই কারণে। কারণ এই সাপ্লাই চেন, পেয়েবলস, রিসিভেবলস, ইনভেন্টরি, এই সাপ্লাই চেনটাতে কোনো একটা জায়গায় যদি লোকাল কারেন্সি চলে আসে, তাহলে বুঝতে হবে যে এক্সপোর্ট হয়নি, আমার ডিউটি ফ্রি ইম্পোর্টেড গুডস গুলো কোনো একটা জায়গায় স্টাক হয়ে গেছে। সেই স্টক বা স্টাকড র মেটেরিয়ালসটা আমাকে ডিসপোজাল করে কিন্তু ফরেন কারেন্সি আনতে হবে। অথবা ফরেন র মেটেরিয়ালসটা, ইনভেন্টরিটা এখানে মিসম্যানেজমেন্ট হচ্ছে। তাহলে আমাদের যেটার ইম্প্যাক্ট আসতেছে আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে। তো দর্শক, এই পর্যন্ত আজকে, ভালো থাকবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের এই স্থানীয় মুদ্রায় ফরেন কারেন্সি এলসি সেটেল করা, লোকাল এলসি, লোকাল ফরেন কারেন্সি এলসি সেটেল করা, যেটা কোনোভাবেই কাম্য নয়। এটা ইম্প্যাক্টটা কোথায়, রেগুলেটরি ভায়োলেশন কোথায় হচ্ছে, সেই বিষয়টা আলোচনা করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা চেষ্টা করব কমপ্লায়েন্স এবং সাস্টেইনেবল বিজনেস দুটোর মধ্যে আমরা সিনক্রোনাইজ করতে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।